হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম স্টাডি সেন্টার। আমরা ডিসকাস করছিলাম এনসিইআরটি ক্লাস 9 পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 1, যেটায় ডেমোক্রেসি সম্বন্ধে ডিসকাস করছিলাম। আজ আমরা ডিসকাস করব হোয়াই ডেমোক্রেসির সেকেন্ড লেকচার, সেটা হচ্ছে মেরিটস অফ দ্য ডেমোক্রেসি। ঠিক আছে, তো তার আগে মানে কি হোয়াই নিড অফ ডেমোক্রেসি আমরা ডিসকাস করবো অ্যাকচুয়ালি। তো এটা ডিসকাস করতে গেলে একটা কেস স্টাডি আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে চায়নার একটা চায়নাস ফেমাইন ইন 1958-61। এই সময় চায়নায় একটা ফেমাইন এসেছিলো। ঠিক আছে, তো এই ফেমাইনটার মানে তাতে কি হয়েছিল এবং সেইখানে মানে অ্যাকচুয়ালি কীভাবে আমরা বলতে পারি যে ডেমোক্রেসির একটা দরকার আছে পৃথিবীতে, সেটা আমরা এখান থেকে কিন্তু এই কেস স্টাডি থেকে কিন্তু বুঝতে পারবো। তো actually in 1958 to 1961 world's worst condition recorded in China। worst condition মানে অ্যাকচুয়ালি ফেমাইন এসেছিলো, সেখানে নিয়ারলি 3 কোটি মানুষ কিন্তু মারা গেছিলো। ঠিক আছে, বোঝা গেল। এবং কিন্তু ইন্ডিয়া ওয়াজ নট ইন দ্য মাচ বেটার কন্ডিশন থ্রু ইট। দ্যাট মিনস মানে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়াতে এরকম মানে সেখানে ইন্ডিয়ারও যে খুব ভালো অবস্থা ছিল তা নয়, কিন্তু এতটাই খারাপ অবস্থা ছিল না চায়নার মতো। বুঝতে পারছো আমি কী বলছি? মানে এই মুহূর্তে মানে সেই সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট, তোমরা জানো। এবং এই সময় কি চলছে, যে চায়নায় এই সময় ফেমাইন চলছে 58 থেকে 61। আর এই সময় কি ভারতবর্ষে সেই সময় জওহরলাল নেহরু নেতৃত্বে ভারতবর্ষ চলছে এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট চলছে ইন্ডিয়াতে। বাট চায়নায় সেই সময় ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল না, মানে চলছে না। ঠিক আছে, তাহলে কি হলো, যখন ফেমাইনটা আসলো, এরকম একটা ফেমাইন আসলো, তখন চায়নায় কিন্তু ভীষণ বাজে কন্ডিশন হয়ে গেল। মানে কি 3 কোটি মানুষ মারা যাওয়া, মানে বুঝতে পারছো প্রচুর বাজে একটা কন্ডিশন। এবং সেই মুহূর্তে ইন্ডিয়া ভালো কন্ডিশনে ছিল না, কিন্তু এতটাই খারাপ কন্ডিশনে ছিল না যে ফেমাইন আসবে। এই সময় তোমরা জানো যে 5 ইয়ার প্ল্যান এসেছিলো। প্রথম 5 ইয়ার প্ল্যান 51 থেকে 56, যেখানে হরদ দামোর মানে ব্যাপারটা হচ্ছে এগ্রিকালচার মডেলটা ইয়ে করে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেখানে প্রশান্ত পিসি মহলানবিশ, যেখানে ইন্ডাস্ট্রি শিল্প নিয়ে বেশ একটা প্ল্যান করা হয়েছিল। তো সেই সময় ভারত কিন্তু প্রসপারাস একটা জায়গায়, ভালো একটা সমৃদ্ধ জায়গায় এসেছিলো, কিন্তু চায়নায় সেই সময় ফেমাইন হয়েছে। বুঝতে পারছো, মানে ভীষণ বাজে কন্ডিশান, 3 কোটি মানুষ মারা গিয়েছে। এবং এর জন্য ইকোনমিস্ট যারা ছিল তারা সেই সময় কি বলছে, ইট ওয়াজ দ্য রেজাল্ট অফ ডিফারেন্ট গভর্নমেন্ট পলিসি ইন দ্য 2 কান্ট্রি। মানে ইন্ডিয়াতে একদিকে ইন্ডিয়া আর একদিকে চায়না, তাহলে ইন্ডিয়াতে এরকম কন্ডিশন হলো না, অথচ চায়নায় এরকম কন্ডিশন হলো, কারণ একটা গভর্নমেন্টের একটা পলিসি আসে, সেই পলিসি অনুযায়ী যদি কাজ করে গভর্নমেন্ট, যদি ডেমোক্রেটিক গভর্নমেন্টের একটা পলিসি থাকবে, তারপরে যেটা রাজতন্ত্র মোনার্কিজম যেটা চলছে, সেই মানে নন ডেমোক্রেটিক গভর্নমেন্ট যেটা বলছে, সেটা সেরকম গভর্নমেন্ট যদি হয়, তাহলে সেখানে কিন্তু আলাদা রকম রুলস রেগুলেশন হবে। এবং সেই কারণেই এই পলিসি মেকিংয়ের প্রবলেমের জন্যই ল্যাক অফ ডেভেলপ মানে ঠিকঠাক ভালো পলিসি না আসার কারণেই কিন্তু এই ফেমাইনটা দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা যেটা বুঝলাম যে চায়নায় যে পলিসি মেকিংটা ঠিকঠাক ছিল না, তার জন্য এরকম কন্ডিশন হলো, যেখানে ইন্ডিয়াতে কিন্তু এই কন্ডিশনটা দেখা যায়নি, মানে যেহেতু ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট সেই সময় ছিল তার জন্য। তো সেই সময় যে ইন্ডিয়াতে যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, তারা কিন্তু টোটালি রেসপন্সিবল ছিল ভারতের মানে মানুষের ফুড সিকিউরিটি কী নিয়ে, মানে কীভাবে মানুষের দৈনন্দিন জীবন চলবে, কারণ সদ্য ভারতবর্ষ স্বাধীন হয়ে উঠেছে। এবং সেই সময় ভারতবর্ষে কিন্তু এরকম পলিসি ছিল যে কীভাবে মানুষ সুরক্ষিতভাবে ভালো খাবার পাবে, সেই সব বিষয়গুলো মানুষ মানে অ্যাকচুয়ালি সেই গভর্নমেন্ট সেই সব বিষয়গুলো নজর দিত। কিন্তু চায়নায় কিন্তু এরকম পরিস্থিতি মানে অবস্থা ছিল না এই সমস্ত মানুষের জন্য এতটা, যে এই যে ফুড সিকিউরিটি নিয়ে কোনো রকম কোনো পলিসি বানানো হয়নি। এই কারণে ফেমাইনটা আসে। যদি চায়নায় যদি এরকম ভারতের মতো পার্টি সিস্টেম ছিল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বিজেপি, মানে তখন জনতা পার্টি বলতে পারো, ঠিক আছে, ন্যাশনাল কংগ্রেস, বিজেপি, এখন তো প্রচুর পার্টি, ঠিক আছে, সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, টিএমসি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন বিএসপি, বহুজন সমাজবাদী পার্টি, এরকম অনেক পার্টি আছে। তো যদি এরকম পার্টি সিস্টেম যদি থাকতো চায়নায়,
ওখানে তো তোমরা জানো আমি মানে চায়নার যে কন্ডিশনটা কেস স্টাডিতে বুঝিয়েছিলাম যে ওখানে কমিউনিস্ট পার্টি, চাইনিজ কমিউনিস্ট পার্টি আছে এবং তার মাধ্যম দিয়েই সমস্ত ন্যাশনাল পিপল কংগ্রেস পার্টিতে সমস্ত লিডার নমিনেট হয় এবং সেখান থেকে ইলেকশনটা হয়। তো সেই রকম যদি একটা মাল্টি পার্টি সিস্টেম থাকতো তাহলে কিন্তু কী হতো, অপোজিশন লিডার অফ অপোজিশন থাকতো, তারা এখানে প্রোটেস্ট করতো বিভিন্ন বিষয়ে, পলিসি মেকিংয়ের বিভিন্ন বিষয়ে। So, if China had a multi-party system, then it would have it have sorry, if China had a multi-party system, then it would have been checked by the opposition, and if the press, মানে প্রেস মানে কি বলো তো, মিডিয়া যদি যদি ফ্রিভাবে যদি কাজ করতে পারতো, ক্রিটিসাইজ করতে পারতো গভর্নমেন্টকে, দেন এত খারাপ কন্ডিশান মানে হতো না এবং মানুষ মরতো না। বোঝা গেল? তাহলে এরকম ইকোনমিক কন্ডিশান যে খারাপ হওয়ার পিছনে, তো পেজ নাম্বার 10-এ তোমরা দেখতে পাচ্ছ এগুলো একটু পড়ে নিও। তো এই কারণে কিন্তু এখানে বলা যায় যে এই আস্তে আস্তে যে এই কারণটা এই কেস স্টাডি থেকে বলা যায় যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট কিন্তু দরকার, কারণ পলিসি মেকিং যদি মানুষের জন্য না হয়, যদি পলিসি মেকিংটা মানুষের জন্য না হয় তাহলে কিন্তু দেশে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছিল চায়নার এই ঘটনা। ঠিক আছে, এই জন্য কোথাও না কোথাও বলা যেতে পারে ডেমোক্রেসির একটা মেরিটস আছে। তাহলে কী কী মেরিটস আছে বা কী কী অ্যাডভান্টেজ আছে ডেমোক্রেসি, মেরিটস অফ ডেমোক্রেসি আজকে আমরা এখানে ডিসকাস করব। তো ফার্স্ট পয়েন্ট বলছে ইট ইজ বেটার অ্যাজ ইট ইজ মোর অ্যাকাউন্টেবল। দেখো প্রথম পয়েন্ট কী বলছে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ বেটার গভর্নমেন্ট বিকজ ইট ইজ মোর অ্যাকাউন্টেবল ফর্ম অফ গভর্নমেন্ট। তো কি বলছে এখানে, অ্যাকাউন্টেবিলিটি মানে কি হচ্ছে, মানে যখন একটা দেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে তখন মানে একটা বেটার গভর্নমেন্ট ফর্ম করে এবং ইট ইজ মোর অ্যাকাউন্টেবল ফর্ম অফ গভর্নমেন্ট। মানে কি, এর যে কাজটা করবে সে তার জন্য রেসপন্সিবল সেই হবে। মানে দেশে যদি কোনো ভয়ঙ্কর ফেমাইন আসে বা দেশে যদি কোনো রকম মানে যা কিছু ক্রাইসিস তৈরি হবে, ইকোনমিক ক্রাইসিস তৈরি হলো, তাহলে তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এই মুহূর্তে বিজেপি গভর্নমেন্ট আছে সেই অ্যাকাউন্টেবল, সেই কিন্তু রেসপন্সিবল হবে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে যদি পিপল অফ ইন্ডিয়া ইলেক্ট করে তাদেরকে পাঠিয়েছে, এবার যদি এরা ঠিকঠাক দেশ চালাতে না পারে তাহলে কিন্তু 5 বছর পরে রেজাল্ট মানুষই দেবে তাদেরকে। বুঝতে পারছো, সেই ক্ষমতাটা কিন্তু পিপল আছে, মানে তুমি তোমার কাজটা ঠিকঠাক করো, আদারওয়াইজ নেক্সট 5 বছর পরে কিন্তু তোমার বাতি নিভে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা যখন গভর্নমেন্ট বুঝতে না পারে বা গভর্নমেন্ট যখন এই রেসপন্সিবিলিটিটা না বুঝতে পারে তখন মানুষ কিন্তু জবাব দিয়ে দেয় ভোটিংয়ের মাধ্যমে। বোঝা গেল? তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট এই জন্য বলতে পারো ইট ইজ এ বেটার গভর্নমেন্ট বিকজ ইট ইজ মোর অ্যাকাউন্টেবল ফর্ম অফ গভর্নমেন্ট। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্ট বলছে মানে দেখো ডেমোক্রেসি ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ ডিসিশন মেকিং এখানে বলছে। আর নেক্সট পয়েন্টটা বলছে দেখো, ডেমোক্রেসি প্রোভাইডস a method to deal with differences and conflict. Very important point. ডেমোক্রেসি কী করছে, ইট প্রোভাইডস মেথড টু ডিল উইথ দ্য ডিফারেন্সেস অ্যান্ড কনফ্লিক্টস। মানে মানুষের মধ্যে যে ভেদাভেদ, ডিফারেন্সটা কমায়, কনফ্লিক্টটা কী করছে, রিডিউস করছে তার জন্য। মানে কি, আমাদের দেশ 130 কোটির দেশ, অনেক বিভিন্ন রকম টাইপের মানুষ, এবং আমরা কী করছি একটা ডেমোক্রেটিক ওয়েতে সবাইকে একটা বন্ধনে মানে ইন্টিগ্রেটিং ফর্মে আমরা রেখেছি এবং অ্যাজ এ হোল ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটা বলছি, মানে আমরা সবাইকে ইউনাইটেড করে রেখেছি একসঙ্গে, একতা হিসাবে তৈরি করে একটা ফ্র্যাটার্নিটি, একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে কিন্তু আমরা চলি। মানে আমরা যখনই মনে করো পাকিস্তান কিছু একটা করলো, দেশভক্তি জেগে ওঠে, আমরা সবাই এক হয়ে যাই। ঠিক আছে, চায়না যদি কোনো কিছু একটা ডোকালাম ইস্যুতে, মানে মনে করো সিকিমের ওখানে কোনো একটা ডোকালাম ইস্যু যেহেতু কয়েকদিন আগে হয়েছিল, সেখানেই দেখো যখনই এরকম একটা কন্ডিশনে তখন সবাই এক হয়ে যায় আমরা। তার মানে বুঝতে পারছো এই যে ইউনাইটেড ফর্ম, এটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্যই কিন্তু হচ্ছে। এবং আমরা অ্যাজ এ হোল তখন কিন্তু এরকম ভাবি না যে ও হিন্দু আমি মুসলমান, এরকমভাবে কিন্তু আমরা ভাবি না। তার মানে বুঝতে পারছো এটা কি প্রোভাইড করে, একটা মানে ডিল করে কি, ডিফারেন্সটা কমিয়ে দেয় এবং কনফ্লিক্টটা কমিয়ে দেয়, মানুষের মধ্যে ভেদাভেদ কমিয়ে অ্যাজ এ হোল আমরা ভারতবাসী
উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এইভাবে আমরা কাজ করি এবং দেশভক্তি তখন আমাদের করে এবং কি করে যে এটা কি হেল্প করে ডেমোক্রেসির থ্রু দিয়ে এই যে জিনিসটা ডিফারেন্সটা কমানো যায়। তারপরে পরের পয়েন্টটা কি বলছে, ইট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ ডিসিশন। দেখো তাহলে আশা করি পয়েন্টটা বুঝতে পারছো। তারপরে নেক্সট পয়েন্টটা দেখো, নেক্সট পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে ডেমোক্রেসি কী করে কোয়ালিটি মানে এটি বেসিক্যালি ইট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ ডিসিশন মেকিং। তাহলে ডিসিশন মেকিংয়ের কোয়ালিটি ইমপ্রুভ করে মানে কি, মনে করো আমরা যে ইলেকটেড গভর্নমেন্ট মানে আমরা যে পাঠাচ্ছি 543টা লোকসভার সিট আছে, ঠিক আছে, ইলেকটেড মেম্বার 530টা আমরা পাঠাই কোথা থেকে, রাজ্য থেকে, আর 20টা পাঠাই আমরা এই বাকি মানে 13টা পাঠাই আমরা কোথা থেকে, ইউনিয়ন টেরিটরি থেকে। তাহলে দেখো ব্যাপারটা কী হয় যে লোকসভায় যে এমপিগুলো যায় সেটা আমরা কোথার থেকে কোথায় আমরা সমস্ত আমরা বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে, হ্যাঁ, নবদ্বীপ, বিভিন্ন দমদম লোকসভা কেন্দ্র, এইভাবে সব জায়গা থেকে আমরা পাঠাচ্ছি। তো পাঠানলে কি হয়, এরা এইবার পার্লামেন্টে যায় এবং একটা ডিসিশন মেকিং হয়, মানে কি কীভাবে দেশটা চালানো যায়, দেশটা আগে বাড়ে। তো কী বলছে, ইট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ ডিসিশন মেকিং। মানে মনে করো আমি একটা ডিসিশান দিলাম, এ একটা ডিসিশান দিল, বি একটা ডিসিশান দিল, সি একটা, এর মধ্যে বেস্ট ডিসিশান যেটা এবং সেই ডিসিশানটা নেওয়া হয়। মানে কি কোয়ালিটি জাজ করা হয় যে কোনটা ঠিক ডিসিশান বা কোনটা ভালো ডিসিশান, মানুষের জন্য ডিসিশান। এই এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে দেখো ব্যাপারটা হচ্ছে আমি যে সব কিছু ঠিক বলছি সেটা তো কোনো মানে নেই। আমি মানুষ, আমার ভুল হতেই পারে, তুমি মানুষ, তোমারও ভুল হতে পারে, কিন্তু তোমার ভুলটা আমি ধরতে পারি বা আমার ভুলটা তুমি ধরতে পারো, কিন্তু নিজের ভুল নিজে ধরা কিন্তু খুব মুশকিল। এই জন্য যখন একটা রাজা, যেটা মোনার্কিজম চলে, রাজা যেটা করছে সেটাই যে ঠিক তার কোনো তো মানে নেই। তো সেই জন্য কী করা হয়, সাজেশানটা খুব ইম্পর্টেন্ট। সাজেশান যদি নিয়ে কোনো একটা দেশ চালানো যায় তাহলে ইমপ্রুভ করা যায়, ডিসিশান মেকিংয়ে একটা কোয়ালিটি ইমপ্রুভ করে। বুঝতে পারছো ব্যাপারটা কী বললাম? তো ডিসিশান মেকিংয়ে কোয়ালিটি ইমপ্রুভ করতে গেলে কিন্তু তোমাকে এই ধরনের একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অবশ্যই দরকার এবং একটা আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সব কিছুর একটা সমাধান হয়। বড় বড় ডিসিশান নিতে গেলে একটা আলোচনা না হয়ে যদি এইভাবে হয়ে যায়, মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন রকম ইনস্টিটিউশনে যায় কোনো আলোচনার ভিত্তিতে যে ডিসিশানগুলো নেওয়া হয়, কখনো কখনো দেখা যায় যে তাতে স্টুডেন্টরা সাফার করে। আবার যখন কোনো একটা ইনস্টিটিউশনে আলোচনার ভিত্তিতে যে এইটা কেমন হতে পারে, টিচারদেরকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ, তারপরে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হলো, স্টুডেন্টদের কমিউনিটি থেকে কয়েকজন রিপ্রেজেন্টেটিভ থাকলো, তখন দেখা যায় সেটা সবাই তাদের ড্রব্যাকগুলো বলতে পারে বা অ্যাডভান্টেজ বলতে পারে। সেই হিসাবে একটা ডিসিশন যদি নেওয়া হয় তাহলে দেখা যায় আলটিমেটলি ভালো ডিসিশানটা খুব ভালো ডিসিশান হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট যে পয়েন্টটা সেটা বলছে ইট এনহ্যান্সেস দ্য ডিগনিটি অফ দ্য সিটিজেন। তো এখানে এই পয়েন্টটা আমরা কীভাবে বলতে পারি, দেখো ডিগনিটি এনহান্স করছে ডিগনিটি অফ দ্য সিটিজেন, ডেমোক্রেসি এনহান্স করছে ডিগনিটি অফ দ্য সিটিজেন। মানে ডিগনিটি মানে সম্মান, একটা সিটিজেনের সম্মানকে এনহান্স করছে। মানে কি দেখো ব্যাপারটা হচ্ছে আমরা পিপল অফ ইন্ডিয়া, আমাদের সময় নেই, আমরা কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার। তো আমরা কি করি, আমরা আমাদের সার্ভিসটা দিচ্ছি, আমরা দেশে সার্ভিসটা দিচ্ছি। কেউ দেখা গেলো কোনো একটা শপ, ইলেকট্রনিক শপে কাজ করে, তো সেই অনুযায়ী সে তার সার্ভিসটা দিচ্ছে মানুষের বিভিন্ন সেবায়, কিন্তু আমাদের দেশ চালানোর সময় নেই আমাদের। তো এই জন্য কী করি, আমরা এমপিকে ইলেক্ট করে আমরা পার্লামেন্টে পাঠাই এবং পার্লামেন্ট থেকে কি হয়, সারা জায়গায় দেশ চালনা হচ্ছে। সে মানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এই ভাইস প্রেসিডেন্ট, এদের মাধ্যম দিয়ে কিন্তু, বা সিএম পিএম, এদের মাধ্যম দিয়ে কিন্তু দেশটা চলছে। তাহলে দেখো আমরা নিশ্চয়ই ইলেক্ট করে পাঠাচ্ছি, তার জন্যই কিন্তু ও পিএম হচ্ছে, পার্টিকুলার ওই পিএম বা সিএম হচ্ছে সেই পার্টিকুলার ব্যক্তিটা। তার মানে আমাদেরকে সম্মান করেই তারা আমাদের পরে কাজগুলো করছে। বুঝতে পারছো? তার মানে আমরা কী করছি, গভর্নমেন্টকে আমরা একটা জাস্ট লোক পুষছি, টাকা পয়সা দিয়ে একটা লোক পুষছি এবং আমরা কি করি, ট্যাক্স পে করি, সরকারের রাজস্ব বাড়ানোর জন্য আমরা ট্যাক্স পে করি, যে হ্যাঁ এই দেশটা চালানোর জন্য তো ফুয়েল লাগবে, টাকা লাগবে, তার জন্য কি করি আমরা ট্যাক্স পে করি না। এবার আলটিমেটলি নরেন্দ্র মোদী হচ্ছে ড্রাইভার বা মমতা ব্যানার্জি হচ্ছে ড্রাইভার, এরা জাস্ট ড্রাইভ করছে। এবার এরা অ্যাকচুয়ালি ডেমোক্রেসি কী বলছে, এনহ্যান্স করছে ডিগনিটি অফ দ্য সিটিজেন, মানে মানুষদের সম্মান রক্ষার জন্য বা মানুষের যেহেতু সময় নেই তার জন্য
একজন রিপ্রেজেন্টেটিভকে পাঠাচ্ছি এবং সেই দেশটা চালাচ্ছি, তার মানে আলটিমেটলি আমরাই তো দেশটা চালাচ্ছি, গভর্নমেন্ট তো আমরাই, ঠিক আছে। তো কী বলছে, অ্যাজ উই ডিসকাসড অ্যাভাব, ডেমোক্রেসি ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল equality on recognizing that the poorest and the least educated has same status, same status as the rich and the educated। মানে কি, কোনো একটা এডুকেটেড, সে হতে পারে ডাক্তার বা হতে পারে আইএএস অফিসার, আবার হতে পারে একটা চাষি, তাহলে তাদের সবার সমান অধিকার আছে, বুঝতে পারছো, তাদের ভোটিং রাইট সবার সমান। তার মানে একটা মানুষকে, প্রত্যেকটা মানুষকে এ সম্মান প্রদান করছে, বুঝতে পারছো, ভোটিং রাইট সবার সমান, ওয়ান ভোট ওয়ান ফর ওয়ান পার্সন। তো পিপল আর নট সাবজেক্টেড টু রুলার, নট সাবজেক্ট টু দ্য এ রুলার, দে আর দ্য রুলার দেমসেলফ, ইভেন হোয়েন দে মেক মিস্টেক দে আর রেসপন্সিবল ফর দেয়ার কন্ডাক্ট। তার মানে যখন তারা যখন মিস্টেক করে, তাহলে সেই মিস্টেকটা তারা, মানে ব্যাপারটা কী হয়, পরের পয়েন্টটা ভালো বুঝতে পারবে। ফাইনালি ডেমোক্রেসি এখানে বলছে, পরের পয়েন্টে বলছে, ডেমোক্রেসি এনহ্যান্সেস দ্য ডিগনিটি ইফ বেটার দ্যান আদার ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাজ ইট অ্যালাউজ আস টু কারেক্ট আওয়ার ওন কনস্টিটিউশন। তার মানে এই যে বেটার ফর্ম অফ গভর্নমেন্ট, এই যে ডেমোক্রেসির মাধ্যমে আসছে, কারণ এটা অ্যালাউ করছে আমাদেরকে টু কারেক্ট করতে। দেখো, সবার মধ্যে ভুল হতেই পারে, তাহলে একটা ভুল ডিসিশন নেওয়া হলো, তার জন্য কি করতে পারি আমরা, ওই এমপিটাকে আমরা রিইলেক্ট করবো না, বুঝতে পারছো। তাহলে মানে, বা আমার যদি কোনো একটা ভুল হয়, আমি মাপ চেয়ে নিলাম, ব্যাপারটা কি, আমি নিজেকে কারেক্ট করতে পারবো, এই ব্যাপারটা অ্যালাউ করছে। তো এই জন্য মানে ডেমোক্রেসি কী বলছে, ইট এনহান্সেস দ্য ডিগনিটি ইফ বেটার দ্যান আদার ফর্ম অফ গভর্নমেন্ট। ইট বেটার, দ্যাট মিনস আদার ফর্ম, মানে ব্যাপারটা কি, আমি ভালো করে যেটা বলতে পারি সেটা হচ্ছে, সবারই মধ্যে ভুল আছে এবং ভুলটা কারেক্ট করার এবিলিটি, মানে সুযোগ একে দেওয়া হয়, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এই ফর্ম অফ ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্টে কী করা হয়, মানুষকে, প্রত্যেকটা মানুষকে অ্যালাউ করা হয়, তাকে নিজেকে, সে আবার নিজেকে কারেক্ট করে আবার ক্ষমতায় আসে, মানে সেই পদের জন্য আবার অ্যাপ্লাই করতেই পারে, ঠিক আছে। মিস্টেক সবার জন্য হতে পারে, সবাই মিস্টেক হয়, কিন্তু তাকে কারেকশান করার একটা সুযোগ দেওয়া হয়, একটা অ্যাডভান্টেজ দেওয়া হয়, যে তুমি নিজেকে কারেক্ট করো, যে তুমি এই জায়গায় ঠিক নও, এই জন্য তুমি ইলেক্টেড হলে না, ঠিক আছে। তো আই হোপ ইট ইজ ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। হ্যাঁ, ডেমোক্রেসির মেরিটসটা দেখলাম, এটা বেটার, কি বললাম, এটা ইট ইজ বেটার অ্যাজ ইট ইজ মোর অ্যাকাউন্টেবল। সবাই এটার জন্য দায়ী, যে ডিসিশন নেওয়া হচ্ছে অ্যাকাউন্টেবল হবে সবাই এই প্রত্যেকটা ডিসিশনের উপরে। তারপরে ইট প্রোভাইডস মেথড টু ডিল উইথ দ্য ডিফারেন্স, মানে ডিফারেন্স অ্যান্ড কনফ্লিক্ট, সেটা কিন্তু না, মানে কমে আসে এই ডেমোক্রেসির জন্য। এত বিশাল কমিউনিটি, বিশাল এরিয়া বা অনেক প্রকারের মানুষ, তাদের মধ্যে একটা মিলেঝুলে থাকার একটা প্রবণতা বজায় রাখে, এবং সবার ডিসিশানের উপরে বেস করে গভর্নমেন্ট চলছে। হ্যাঁ, আর এই ইমপ্রুভ করছে কোয়ালিটি অফ ডিসিশান, কারণ সবার এক একজনের মধ্যে এক এক রকম ব্রেন আছে, সে তার সেই অনুযায়ী একটা ডিসিশান দিচ্ছে এবং বেস্ট ডিসিশানটা নেওয়া হচ্ছে। এনহান্স করছে ডিগনিটি অফ দ্য সিটিজেন, ডাক্তারের একরকম ভ্যালু বা কৃষকের একরকম ভ্যালু নেই, সবার সমান সম্মান আছে, ভোটিং রাইট আছে একই, ঠিক আছে। এমন নয় যে ডাক্তারের ভোটিং রাইট বেশি বা একটা মুচির ভোটিং রাইট কম, এরকম ব্যাপারটা নয়। এবং এনহান্স করছে কি ডিগনিটি বেটার দ্যান আদার ফর্ম অফ গভর্নমেন্ট, অন্য ফর্ম অফ গভর্নমেন্টের থেকে সবচেয়ে বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট হচ্ছে ডেমোক্রেসি, এবং এটা অ্যালাউ করছে আমাদের, মানে আমাদের মিস্টেকটাকে কারেকশন করতেও এটা অ্যালাউ করে, ঠিক আছে। তো দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য মেরিটস অফ দ্য ডেমোক্রেসি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাস আমরা ডিসকাস করবো ব্রডার মিনিং অফ ডেমোক্রেসি। আমরা নেক্সট ক্লাস ডিসকাস করবো, এটাই হচ্ছে লাস্ট লেকচার হবে। তো টুডে আপ টু দিস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিএম স্টাডি সেন্টার অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট এভরিডে নোটিফিকেশান। এটা হচ্ছে আমরা এনসিইআরটি ক্লাস 9-এর, আমরা পলিটি পড়বো, আমরা ইকোনমিক্স পড়বো, আমরা হিস্ট্রি পড়বো, আমরা জিওগ্রাফি পড়বো। সে 1 by 1 এর আমরা লেকচারগুলো কিন্তু আমরা প্রোভাইড করব। ভিডিওটি মন দিয়ে শুনবে আর বইটা ফলো করবে, যেখানে যেখানে পড়াচ্ছি সেই জায়গাগুলো দেখবে, তাহলে কিন্তু অটোমেটিক বুঝতে তোমার সুবিধা হবে। থ্যাংক ইউ ফর লিসনিং। জয়।